দ্য ডিবেটে স্বাগত। আপনার সঙ্গে রয়েছি আমি দেবারতী। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো তা বুঝতেই পারছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকালের করা কিছু মন্তব্য। অভিজিৎ গাঙ্গুলি যেভাবে একটার পর একটা বল মাঠের বাইরে পাঠাচ্ছেন, যেভাবে সিক্সারগুলো মারছেন, তাতে একদল তো নিশ্চয়ই খুশি, কিন্তু আরেক দলের কপালে চিন্তার ভাঁজ। গতকাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছেন তার মন্তব্যেও এই বিষয়টি স্থান পেয়েছে যে আমার বক্তব্যে একটা শ্রেণী খুব সমস্যায় পড়ছে, এবং সমস্যায় পড়ছে বলেই বিভিন্ন রকমের পদক্ষেপ তারা করছে। এরকমটাই ইঙ্গিত করছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একটার পর একটা বিস্ফোরক বক্তব্য। গতকাল আপনারা জানেন যে একটি খবর সেদিকে দিনভর আমাদের নজর ছিল, সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন। কেন যাচ্ছেন না? মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারাধীন বিষয়ে মন্তব্য করছেন বাইরে। এই বিষয়কে সামনে রেখে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এই বারবার সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে বিরোধীরা তাদের মতো করে বক্তব্য রাখছে, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নিজে বলছেন যে কেউ চাইলে যেতে পারে, মামলা করতেই পারে, বিচারপতিদের বিরুদ্ধেও কথা বলতে পারে, বিচারপতিদের বিরুদ্ধেও মামলা হতে পারে, কিন্তু একটা কনস্টিটিউশনাল ইমিউনিটি রয়েছে। পদক্ষেপ করা যাবে কিনা, অপরাধ কি ধরনের হচ্ছে, সেইগুলো অবশ্যই সুপ্রিম কোর্টে বিচার্য। কেউ যদি বলেন যে আমাকে চাঁদ পেড়ে দাও, করতেই পারেন, বলতেই পারেন। খুব স্পষ্টভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যের ইঙ্গিত কোন দিকে বোঝা যাচ্ছে। কিন্তু এই ঘটনার সূত্রপাত কবে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম কি বললেন? উনি বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই এত সম্পত্তি কোথা থেকে আসছে সেই নিয়ে প্রশ্ন করলেন, এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেলেন সুপ্রিম কোর্টে। তার প্রেক্ষিতে এই বক্তব্যগুলো। আজ এই ডিবেটের শুরুতেই প্রতিবেদনের দিকে নজর রাখবো। দেখুন প্রতিবেদন। মনে হয় যে আমার কাজকর্মে এবং কথাবার্তায় একটা শ্রেণী খুব বিপদে পড়ছে। অনেক কথা বলার থাকতে পারে, আছেও। উপযুক্ত সময় আমি তার সব প্রশ্নের উত্তর দেবো। উপযুক্ত সময় সব প্রশ্নের উত্তর দেবেন তিনি। কাকে ইঙ্গিত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের? উঠছে প্রশ্ন, আমার বিরুদ্ধে উপযুক্ত কারণ থাকলে নিশ্চয়ই পদক্ষেপ করবে আদালত। বুধবার এমনটাও জানান বিচারপতি। তার দাবি, বিচারপতিদের বিরুদ্ধে মামলা না হওয়ার কোনো কারণ নেই, কিন্তু বিচারপতিদের গায়ে সাংবিধানিক কবচ থাকে, তাই সেই ধরনের মামলা হতে পারে না। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রশ্নেও বুধবার সরব ছিলেন বিচারপতি গাঙ্গুলি। আগে এত চুরি জোচ্চুরি দেখেছেন? প্রশ্নের সুরে খোঁচা হাইকোর্টের বিচারপতির। আপনি আগে এত চুরি জোচ্চুরি দেখেছেন? চাকরি বিক্রি দেখেছেন? দেখেননি। এর আগে তো কত মানুষ স্কুলের টিচার হয়েছে। সময় পাল্টাচ্ছে, টাকা নিয়ে চাকরি হচ্ছে, টাকা ছাড়া চাকরি হচ্ছে না। বিচারপতিদের নামে মামলা হতে পারে না এমন নয়। যদি সেই বিচারপতি সেরকম সত্যিই কোনো অপরাধ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে সেই মামলা হতে পারে, কিন্তু বিচারপতি একটা ইমিউনিটি একটা তার থাকে কনস্টিটিউশনাল, সেই ধরনের মামলা হতে পারে না, কিন্তু অন্য ধরনের মামলা হতে পারে। শাহজাহান কাণ্ডেও বুধবার মুখ খুলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি সন্দেশখালী কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে অবশ্য মন্তব্য করতে চাননি। বিচারপতির বিস্ফোরক মন্তব্য, ভালো কাজ যারা করতে চেয়েছেন তাদের টেনে নামানোর চেষ্টা হয়েছে। বিধবা বিবাহ প্রচলনের সময় বিদ্যাসাগরকে শারীরিক নিগ্রহ করা হয়েছিল, দাবি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বরাবরই হয়েছে, এবং বহু বিখ্যাত মানুষ যারা কাজ করার চেষ্টা করেছেন তাদেরকে সবসময় টেনে নামানোর চেষ্টা হয়েছে, তাদের বিরুদ্ধে কাজ হয়েছে, তাদের বিরুদ্ধে প্রচুর প্রচার হয়েছে। এমনকি বিধবায়ের সময় প্রচলনের সময় বিদ্যাসাগর মশাই ফিজিক্যালি অ্যাটাকড হয়েছিল। আর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বুধবারের চুরি জোচ্চুরি মন্তব্যকে সমর্থন করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, বাংলায় জঙ্গলের রাজত্ব চলছে। ঠিক বলেছেন মাননীয় বিচারপতি। বিচারপতি কেন, এটা প্রত্যেকটি মানুষ পশ্চিমবাংলাতে যারা আছেন তারা বুঝতে পারছেন, সংবাদ মাধ্যমে যারা আছেন বুঝতে পারছেন না। পশ্চিমবাংলাতে একটা জঙ্গলের রাজত্ব চলছে। টাকার বিনিময়ে চাকরি শুধু না, পাচার কাণ্ড, যত বড় চোর তত বড় নেতা, এরা গোটা কারবার, এবং গোটা প্রশাসনটা দুষ্কৃতীদের দ্বারা পরিচালিত। কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের মত, যা দেখছেন হাতে যা পাচ্ছেন তার ভিত্তিতে মন্তব্য করছেন মাননীয় বিচারপতি। তিনি প্রতিদিনই এই দুর্নীতির ব্যাপারটা চোখে দেখছেন, তিনি বিভিন্ন আর্গুমেন্ট শুনছেন, বিভিন্ন ঘটনাগুলি সম্পর্কে তথ্য তার সামনে এসে পৌঁছচ্ছে, তার ভিত্তিতে তিনি মন্তব্য করেছেন। তিনি যেটা দেখছেন সেটা মন্তব্য করেছেন। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের দাবি, শিক্ষা দপ্তরও মানছেন দুর্নীতি অন্যায় হয়েছে, স্বাভাবিক কথা বলছেন মাননীয় বিচারপতি। এই ঘটনা তো ঘটছে না, নতুন কিছু নয়। এই ঘটনা তো গত কয়েক বছর ধরে সারা পশ্চিমবঙ্গ আলোড়িত।
এবং শিক্ষা দপ্তরও সেটা মানছে যে দুর্নীতি হয়েছে, অন্যায় হয়েছে, সেটাই বলেছেন উনি। এটা উনি কোর্টে বসে বলেন, আজকে উনি বাইরে দাঁড়িয়ে বলেছেন বা কোথাও বলেছেন, আমি ঠিক জানি না কোনখান থেকে বলেছেন। যেটা বলেছেন এটা খুব স্বাভাবিক কথা বলেছেন। এই ঘটনার প্রতিদিনই পশ্চিমবঙ্গের এখন সাধারণ ঘটনা হয়ে উঠেছে। চাকরি নিয়ে হাজার হাজার মানুষ হাজার হাজার দিন ধরে তারা রাস্তায় বসে আছে। ক্যালকাটা নিউজ। আমাদের সঙ্গে আজকে আলোচনা টেবিলে যারা যোগদান করেছেন, রাজনৈতিক পর্যবেক্ষক ভাস্কর সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে, পাশাপাশি বিজেপি মুখপাত্র প্রসেনজিৎ ঘোষ রয়েছেন। এদেরকে স্বাগত জানাবো। ভাস্করদার কাছে আসবো। ভাস্করদা, গতকাল এমন একটা দিন ছিল যেখানে অনেকগুলো হ্যাপেনিংস আমরা দেখেছিলাম, বিশেষ করে আদালতের দিকে যদি একটু নজর রাখি, আইন আদালতের দিকে, তাহলে অনেকগুলো খবর আমাদের কাছে আসে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর ছিল যে সিবিআই এর তরফ থেকে নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট গঠন পেশ করা হয়েছে। 12 জনের নাম, সেখানে 2 জন মন্ত্রী রয়েছেন এবং বাকি অন্যান্যরা রয়েছে। এইরকম একটা দিনে দুর্নীতি নিয়ে সরব হওয়া, দুর্নীতি নিয়ে কথা বলা, দুর্নীতি নিয়ে আওয়াজ তোলা, এবং মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথা বলছেন যে আগে কখনো এরকম দেখেছেন যে টাকা নিয়ে চাকরি হচ্ছে, আগে কখনো দেখেছেন যে এত চুরি জোচ্চুরি হচ্ছে, কতটা প্রাসঙ্গিক গতকালের এই দিনে এই মন্তব্য, কিভাবে দেখছেন ভাস্করদা? আমাদের বিচার ব্যবস্থায় সারা ভারতবর্ষের কোনো বিচারপতিদের আপনি দেখবেন না ওই মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতন প্রেসদের মিট করছেন এবং সাম্প্রতিককালে কিছু ঘটনা নিয়ে এই ধরনের মন্তব্য করছেন বিচারাধীন বিষয় নিয়ে। বিচারপতি একজন মানুষ, বিচারপতি তাহলে তার বিচারপতি সত্তাটাকে বাদ রেখে কিছু বলতে পারেন, কিন্তু বিচারপতি যখন তিনি তখন বিচারাধীন বিষয় নিয়ে প্রশ্ন করছেন, মানুষকে বিভিন্ন মন্তব্য করছেন, তাহলে সাধারণ মানুষের কাছে একটা বিচারাধীন বিষয় নিয়ে একটা ভুল সংকেত যাবে। উনার সম্পর্কে যে কথাটা বারবার ধরে বলা হচ্ছে, উনি একজন বিচারপতি, তিনি তার ভার্ডিক্ট বা তার অর্ডারে বা ভার্ডিক্টে যা দেবেন সেটা লিপিবদ্ধ থাকবে। উনার এই বক্তব্যটা কিন্তু লিপিবদ্ধ থাকবে না বিচার ব্যবস্থার মধ্যে, যে উনি কোথায় কি বললেন, কার কি সম্পত্তি বেড়েছে নিয়ে যে কথাটি বললেন, সেটা দেখার জন্য ভারতের আয়কর দপ্তর আছে। সেই আয়কর দপ্তর তারা দেখবে যে কারো সম্পত্তি বেড়ে গেলে তার আয় ব্যয়ের হিসাব তারা দেখার জন্য রয়েছেন। সুতরাং বিচারক, তিনি তার বিচারকের চেয়ারে বসে এই ধরনের মন্তব্য কখনোই কিন্তু লেখা থাকবে না, রেকর্ডেড থাকবে না, কিন্তু কিছু বিরোধী দলের পক্ষে উনি কথা বলছেন, তাদের হয়ে কথা বলছেন, এটা কিন্তু বিচার ব্যবস্থার পক্ষে এটা একটা কলুষিত ঘটনা এবং সঠিকভাবেই সুপ্রিম কোর্ট মামলাটি গ্রহণ করেছে উনার বিরুদ্ধচারণে। হ্যাঁ, উনি কিছু সুবিধা পেতে পারেন বিচারক হিসাবে, তার কিছু অধিকার আছে, কিন্তু এই অধিকারটা যে নেই, এবং প্রসঙ্গত বলা ভালো উনার অনেক কিছু। ভাস্করদা, আপনি এই যে এই কথাটা বলছেন যে অধিকার নেই, কিন্তু উনি নিজে যে কথা বলছেন যে বিচারপতি কোনো অপরাধ করলে মামলা হয়, বিচারপতিদের বিরুদ্ধে মামলা হতেই পারে, কিন্তু বিচারপতিদের একটা কনস্টিটিউশনাল ইমিউনিটি থাকে, কনস্টিটিউশনাল ইমিউনিটি থাকে, থাকে। কিন্তু এটা কি নয় যে ব্যাঙ্গালোর প্রোটোকল বলে একটা জিনিস আছে এবং ব্যাঙ্গালোর প্রোটোকল ভঙ্গ করেছেন কিনা সেটা বিচার্য, কিন্তু উনি যে এটা করতে পারেন না, উনি বিচারাধীন বিষয় নিয়ে বিচারপতি হয়ে এই ধরনের মন্তব্য করতে পারেন না সংবাদ মাধ্যমের কাছে, বা এটি প্রেস স্টেটমেন্ট করতে পারেন না এইভাবে। এটা আমিও একজন আইনের ছাত্র, আমিও জানি, সারা ভারতবর্ষে সকলেই জানেন, এবং হাইকোর্টের প্রতিষ্ঠাতা আইনজীবীরাও বলছেন যে উনার মনে হয় না। কিন্তু ভাস্করদা, আপনি আইনের ছাত্র, আপনি ডেফিনেটলি এই বিষয়টা জানবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতি, উনিও আইনের ছাত্র, উনিও এটা ভালো জানবেন। এবার মুশকিলটা হচ্ছে যে কে ভালো জানে সেটা নিয়ে আমরা একটা তর্ক বা বিতর্ক করতেই পারি, কিন্তু উনি যখন প্রেস কনফারেন্স বা প্রেসের সামনে এই ধরনের একটা বক্তব্য রাখছেন, তখন সেটা কি একেবারে ফেলে দেওয়ার মতো? ভাস্করদা, উনি কি কিছু না জানে এই মন্তব্য করছেন যে বিচারপতিদের বিরুদ্ধে মামলা হতেই পারে, কিন্তু একটা কনস্টিটিউশনাল ইমিউনিটি থাকে? ব্যাঙ্গালোর প্রোটোকল বলে একটি বিষয় আছে। ব্যাঙ্গালোর প্রোটোকল যদি আপনি পুরোটা পড়েন বা দেখেন, সেখানে দেখতে পাবেন বিচারপতিদের কি কি করা যায়, করা যায় না। সেখানে উনি আগে একটি সংবাদ মাধ্যমের কাছে ইন্টারভিউ দেওয়ার ফলে ব্যাঙ্গালোর প্রোটোকলের মধ্যে উনি পড়েছিলেন, প্রশ্ন উঠেছিল, এবং উনার যা কিছু অর্ডার যে বলছেন না বিভিন্ন বিষয়ে, সেটা কিন্তু ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে যাচ্ছে, স্টে হয়ে যাচ্ছে। সুতরাং উনার যে বিচার যে দিচ্ছেন, মানে উনি যে অর্ডার দিচ্ছেন বা ভার্ডিক্ট দিচ্ছেন, সেগুলো কিন্তু স্টে হয়ে যাচ্ছে। এখন উনি উনার মনে করতেই পারেন, কিন্তু বিচারকের চেয়ারে বসে এই ধরনের সাংবাদিকদের কাছে
উনি যেটা বলছেন তাতে মনে হয় আগামী দিনে রাজনীতিতে প্রবেশ করার যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্র তিনি পরিষ্কার করে রাখছেন। বেশ বেশ, আমি আসবো ভাস্করদা, আমি একটু প্রসেনজিৎদার কাছে আসি, প্রসেনজিৎদার কাছে আসি। প্রসেনজিৎদা, অনেকগুলো বক্তব্য গতকাল বলেছেন মাননীয় বিচারপতি, কিন্তু একটা বিষয় আমি একটু জানতে চাইবো, ওনার এই বক্তব্যটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনাদের মনে হচ্ছে? যে আমার কাজকর্মে, উনি বলছেন কোট আনকোট, আমার কাজকর্মে কথাবার্তায় একটা শ্রেণী বিপদে পড়ছে, উপযুক্ত সময় আমি সবকিছুর উত্তর দেব। এই যে শ্রেণীটা বিপদে পড়ছে ওনার কাজকর্মে বা কথাবার্তায়, তাদের রোষের মুখে ওনাকে পড়তে হয়েছে। উনি নিজেও বলছেন যে কি নিয়ে তার এজলাসে ঢোকা হয়েছে, সেখানে ইটের টুকরো, অন্যান্য জিনিস ইত্যাদি নিয়ে ঢোকা হয়েছে। অর্থাৎ কোথাও লাইফ থ্রেটনিং এর মুখেও দাঁড়িয়ে রয়েছেন মাননীয় বিচারপতি। আপনারা মনে করছেন যে ওই একটি শ্রেণী তারাই পছন্দ করছেন না মাননীয় বিচারপতিকে? দেখুন, প্রথমেই বলি, একটি শ্রেণী বলতে কাদের বোঝাবে? যারা চোর ডাকাত দুর্নীতির সঙ্গে যুক্ত শাসক দলের যে নেতা মন্ত্রী, তাদেরকেই বুঝিয়েছে। উনি তো আম নাগরিকদের বলছেন না। আর ভাস্করবাবু অনেক কথা বললেন আইনের ছাত্র হিসাবে, আমিও আইনের ছাত্র। আজকে বেঙ্গালুরু লাইন বলে একটা কথা আছে, সেই লাইন অনুযায়ী বিচারপতিরাও প্রেস মিট করতে পারেন। কয়েক বছর আগে সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রেস মিট করেছিলেন কি করেননি? করেছিলেন। যাই হোক, মহামান্য বিচারপতির এজলাস বয়কট করবার চেষ্টা হচ্ছে। এই রাজ্যে মহামান্য বিচারপতির বাড়িতে পোস্টার মারছে, তার তদন্ত রাজ্য পুলিশ করছে না। এই ঘটনার নজিরবিহীন, সারা ভারতবর্ষে কোথাও দেখা যায় না। আজকে লোয়ার কোর্টগুলোর কথা ছেড়ে দিন, হাইকোর্টের বিচারপতিদের ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। সেই ব্যক্তিগত আক্রমণ কে করছেন? তৃণমূলের নেতা মন্ত্রী এবং মুখপাত্র। তার মানে দলীয় স্ট্যান্ডই হলো যে যেন তেন প্রকারেণ বাধা দেয়া, এই তদন্ত প্রক্রিয়া না যাতে চলতে পারে। হাইকোর্টের মনিটরিং এ যেটা হচ্ছে, শুধু তাই নয়, একটা সিগনিফিকেন্ট ব্যাপার, কালকে দেখুন যে কত বড় নির্লজ্জ বেহায়া সরকার হলে অ্যাডভোকেট জেনারেল যিনি কিশোর দত্ত, তিনি আবার কালীঘাটের কাকুর হয়ে সওয়াল করছেন। জাস্টিস অমৃতা সিনহা তাকে সরিয়ে দিয়েছেন। যিনি রাজ্য সরকারের হয়ে সওয়াল করছেন, তিনি আবার অভিযুক্ত হয়ে সওয়াল করছেন। ভাবুন এই রাজ্যে চলছেটা কি? বিচার ব্যবস্থা এবং আইন শৃঙ্খলাটাকে তুলে দেওয়ার অপপ্রয়াস এই তৃণমূল সরকার চলছে। কারণ আপাত মস্তক তৃণমূল সরকারের আজকে তদন্ত প্রক্রিয়া কোর্টের মনিটরিং এ কান পর্যন্ত চলে গেছে, এবার মাথা আসবে। সেই কারণে ভয় পেয়েছে তৃণমূল, তাই এসব অসংলগ্ন কথাবার্তা বলা হচ্ছে। বেশ, একটা বিরতি নেব, বিরতির পরে ফিরে এসে দুটো বিষয় একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এক হচ্ছে এই গতকাল যখন এই বক্তব্য পেশ করেছেন মাননীয় বিচারপতি, তারপরে কুণাল ঘোষের একটি বক্তব্য, আবারও স্বভূমিকায় স্বমেজাজে কুণাল ঘোষ কি বলেছেন মাননীয় বিচারপতির উদ্দেশ্যে শোনাবো আপনাদের, এবং পাশাপাশি তথাগত রায় প্রাক্তন রাজ্যপাল কি বলেছেন, কি টুইট করেছেন এই বিষয়ে, সেটাও দেখাবো আপনাদের। একটা বিরতির পর সঙ্গে থাকুন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কোনো একটা আইনের কলেজে ছাত্ররা একটা লেকচারের জন্য আমন্ত্রণ জানালে খুব ভালো হয়, যে কিভাবে একজন বিচারপতি এমন নির্দেশ দেন যেটা ঘন ঘন স্থগিতাদেশ হয়ে যায়, কিভাবে স্থগিতাদেশ পেতে হয় নিজের অর্ডারের উপর, এর উপর একটা আদর্শ লেকচার কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেওয়ার জায়গায় পৌঁছে গেছেন। উনি অর্ডার দেন, সেই অর্ডারের কোনো ফাঁক থাকে, কোথাও ফাঁক থাকে ভিত্তিতে, উনি একটা প্রাথমিক প্রচার নিয়ে নেন, কিছু ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি করে দেন, কিছু ক্ষেত্রে ব্যক্তিগত রাজনীতির উইশ লিস্ট প্রকাশ করে ফেলেন, কিন্তু তারপর সেটা স্টে হয়। হাউ টু গেট এ স্টে অন মাই ওন অর্ডার, এর উপর দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা খুব ভালো বিশ্লেষণ যে কোনো আইনের ক্লাসে দেখতে চাই। নিজের যে পর্যবেক্ষণ বা রায়, তার উপর কি করে স্থগিতাদেশ পেতে হয় সেটা মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানেন, সেটাই উনি করতে চান। কুণাল ঘোষের বক্তব্য যখন এমনটা, তখন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় তার এক্স হ্যান্ডেল পোস্ট, সেটা একটু আপনাদের দেখাই। কারণ উনি বলছেন যে যতবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার আদালতের দ্বারস্থ হয়েছে, ততবার রিজেক্ট হয়ে গিয়েছে।
ততবার রিজেক্ট হয়ে গিয়েছে এবং যাদেরকে যারা লড়ছেন এই মামলাগুলোতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হন বা রাজ্য সরকার হন, যারা এই মামলাগুলোতে লড়ছেন, অর্থাৎ অভিষেক মনু সিংভি বা কপিল সিবালের মতো আইনজীবী যারা লড়ছেন, তাদেরকে যেভাবে যে অর্থের বিনিময়ে হায়ার করা হচ্ছে সেই বিষয়টাও উনি উল্লেখ করেছেন যে কার টাকায় মামলা লড়ছেন, কার টাকা, আমার আপনার টাকা, সাধারণ মানুষের টাকা, কার টাকায় মামলা লড়ছেন। আমি ভাস্করদার কাছে যাই। ভাস্করদা, একটু এই বিষয়টা জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে যে যখন একদিকে কুণাল ঘোষের বক্তব্য আমরা শুনলাম, পাশাপাশি তথাগতরা তিনি বলছেন যে যে টাকায়, যার টাকায় মামলা লড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার, সেটা আমার আপনার টাকা। এটা কি দিনের পর দিন এভাবে চালানো সম্ভব? এটা হয়? সাধারণ মানুষের প্রশ্ন ওঠা কি স্বাভাবিক নয় তাহলেও, ভাস্করদা? না, আপনি জানলেন কি করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা লড়ার টাকা রাজ্য সরকার দিচ্ছে? সেরকম কি কোনো নথি আছে আপনার কাছে? আপনারা কি আরটিআই করেছেন? আপনারা কি জানতে পেরেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য রাজ্য সরকার সে টাকা? দেখুন, রাজ্য সরকার টাকা দেওয়ার একটা জায়গা আছে, যেখানে ইচ্ছে যা ইচ্ছে টাকা দিতে পারে না। রাজ্য সরকারের সম্পর্কিত কোনো মামলা হলে, সরকারি আধিকারিকদের বিষয়ে কোনো মামলা হলে, সেখানে অ্যাডভোকেট জেনারেল আছেন, রাজ্য সরকারের আইনজীবীরা আছেন, তারা লড়তে পারেন, তারা ফিস পান। প্রশ্ন হচ্ছে যে যদি মামলাটা গৃহীত হয়, তার মানে বুঝতে হবে যে সেই মামলার মধ্যে সারবত্তা আছে। মামলা করলেই আপনার মামলাটা গৃহীত হয় না সবসময়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কোনো রায় দেন, তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যখন মামলা হয় সেটা গৃহীত হয় এবং রায়টা দেখা যায় যে স্টে হয়ে গেছে। এবং এই বিভিন্ন সময় দেখা গেছে যাদের চাকরি বাতিল করেছিলেন তাদের উনি শুনানিই করেননি। সুতরাং পরবর্তীকালে তাহলে তার মামলার যে অধিকার, তারা এই অধিকারটা প্রয়োগ করে তারা সঠিক যা রায় পেয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের বিরুদ্ধে। সুতরাং আমাদের এই আইনের ব্যবস্থাতে, এই আইনের জটিলতাতে কোন জায়গাটাতে আমাদের সমস্যা, আমাদের আইন ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু একজন বিচারপতি, তিনি আইনের একজন বিচারপতির চেয়ারে বসে তিনি যে কথাগুলো বলছেন সেটা বিচার প্রসেসটাকে প্রভাবিত হচ্ছে। আপনি বিচারক হয়ে আপনি যদি আপনার রায়দানের আগেই বা কোনো বিষয়ে রায়দানের আগেই যদি আপনি বিচারক হয়ে যদি সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেন এবং একতরফা মন্তব্য করেন, সেটা কি অভিপ্রেত? এবং আমি দেখি প্রসেনজিৎদার কি কিছু একটা বলার রয়েছে না। ভাস্করদা একটু বিরত করি, সময় খুব সংক্ষিপ্ত। প্রসেনজিৎদার কাছে যাব। প্রসেনজিৎদা বলুন। দেখুন, আমরা দেখেছি এই রাজ্য সরকার কি নির্লজ্জভাবে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা রোধ করার ক্ষেত্রে যেভাবে বাংলার সরকার এসএসকেএমের ডাক্তারদের ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, যত নেতা মন্ত্রী অ্যারেস্ট হয়েছে তাদেরকে এসএসকেএমের উডবর্ন ওয়ার্ডে তাদের পাকাপাকির একটা ব্যবস্থা। নির্লজ্জ সরকার শিশুদের যে বেড, সেই বেডে 40 দিন রাখা হয়েছিল। একজন অভিযুক্ত দুর্নীতির দায়ে আপাতমস্তক তাকে। আর ভাস্কর বাবু যে কথা বললেন, আপনি জেনে নেবেন ভাস্কর বাবু, ইতিমধ্যে 230 কোটি টাকার উপর তৃণমূল সরকার খরচা করেছে, তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল সরকার। তার মধ্যে 29 কোটি টাকা তৃণমূলের যে ইলেকট্রাল বন্ড আছে, যাদের টাকা নিয়েছে, ডোনেশন নিয়েছে ইলেকট্রাল বন্ডে, 29 কোটি টাকা তার থেকে খরচা হয়েছে। আর বাকি টাকা let me finish এবং বাকি 29 কোটি টাকা বাদ দিলে বাকি টাকা জনগণের ট্যাক্সের টাকায় এই মামলা, দুর্নীতির মামলা লড়া হয়েছে তদন্ত ব্যাহত করবার জন্য। বারবার ডিভিশন বেঞ্চে, সুপ্রিম কোর্টে কপিল সিব্বল থেকে অভিষেক। ভাস্করদা বোধহয় সহমত হতে পারছেন না। প্রসেনজিৎদা একটু ভাস্করদার উত্তরটা শুনে নি, 10 সেকেন্ড একটু ভাস্করদার উত্তরটা শুনে নি। প্রজিত বাবু, আপনাকে জানাই, রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো মামলা হলে সেই মামলা চালানোর খরচ রাজ্য সরকার দেবে, কিন্তু কোনো ব্যক্তি বিশেষ যিনি রাজ্য সরকারের সঙ্গে যুক্ত নন, তার মামলা হলে তার দল দেবে, তিনি ব্যক্তিগতভাবে দেবেন, সেটা ট্যাক্স পেয়ারদের টাকা নয়। একেবারে পরিষ্কার বলা আছে। প্রশ্ন হচ্ছে যে মামলা হওয়াটা নিয়ে সমস্যা নাকি মামলার যে রায় নিয়ে সমস্যা, সেটা আপনাদের বলতে হবে। আপনারা যে রায়টা অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিচ্ছেন, সেই রায়েতে স্টে কেন হয়ে যাচ্ছে, সেই রায় কেন? একদম শেষ করব অনুষ্ঠান। প্রসেনজিৎদা, সুতরাং সঠিক, উনি আইনজীবী, উনি ভালো করে জানেন প্রতিটা নাগরিক
অধিকার আছে যে কোনো রায়ের উপর হায়ার অথরিটিতে, হায়ার কোর্টে অ্যাপিল করবার। অ্যাপিল হতেই পারে, তার জন্য একটা গ্রেস পিরিয়ডও থাকে প্রতিটা ডিভিশন বেঞ্চে যাওয়ার সুপ্রিম কোর্টে। এটা আইনের অঙ্গ, তাছাড়া কিছু নয়। উনি তথ্যের জাগলারি করছেন। আজকে 29 কোটি টাকা বাদ দিয়ে বাকি পার্থ চট্টোপাধ্যায়, বনমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বিধায়কদের জন্য এই রাজ্য সরকার কেন প্রায় 200 কোটি টাকা খরচা করলো? বেশ, এই প্রশ্নের উত্তর আমরা হয়তো আগামী দিনে পাবো। আপাতত আজকে সময় শেষ, তাই দুজনকে ধন্যবাদ দিতে হচ্ছে এবং ক্যামেরার উপরে যারা ছিলেন আপনাদেরও ধন্যবাদ। আজকে এখানেই শেষ করবো। তার ডিবেট অন্যান্য সব খবরের জন্য চোখ থাকুন।